আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। কোমরে সাদা পাথরের বিছা পড়া, চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক রয়েছে। এইটাই সুমুর সাজ। মাইশা আয়নার সামনে থেকে সরে সুমুর সামনে এসে দাঁড়ালো। সুমুর চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বলল, তোকে তো ভারী মিষ্টি দেখতে লাগছে। আজ তো সবাই আমাকে দেখে তোকে দেখবে। সুমু লজ্জায় মাথা নামিয়ে নিয়ে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে আপু। নয়ন ভাইয়া আজ তোমার দিক থেকে চোখ সরাতে পারবে না। এবার মাইশাও লজ্জা পেয়ে গেল। সুমু মাইশাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তুমি বসো আপু, আমি দেখে আসি সকলে রেডি হয়েছে কিনা। করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল সুমু। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল সুমু। অগত্যা ব্যক্তির জামা খামচে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে আছে সুমু। সামনে থাকা মানুষটার সারা শব্দ না পেয়ে চোখ টিপ টিপ করে তাকালো সুমু। আজ সুমু কত নাম্বার ক্রাশ খেলো জানা নেই সুমুর। নির্লজ্জের মতন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সামনে থাকা সুদর্শন পুরুষের দিকে। কালো শুটবুট পরে একদম পাক্কা জেন্টলম্যান সেজে বেরিয়েছে। চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা। নাকে এলো সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ। শেহরাজের এক হাত সুমুর কোমরে আর অন্য হাতে নিজের ফোন ধরে আছে। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মানুষের চিৎকারের আওয়াজে ধ্যান ভাঙে দুজনের। দুজনেই চটজলদি সোজা হয়ে দাঁড়ায়। সুমু লজ্জায় লাল হয়ে গেছে। কোনো মতে নিজেকে সামলে সরি সরি বলে পালাচ্ছিল। হঠাৎ সুমুর হাতে টান পড়ল। পিছনে তাকিয়ে দেখলো খান সাহেব তার হাত ধরে আছে। শেহরাজ ঘুরে না দাঁড়িয়ে সুমুকে টেনে সামনে এনে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? সুমুর আমতা করে বলল, বর এসেছে তাই নিচে যাচ্ছিলাম। শেহরাজ একভ্রু উঁচু করে বলল, বর এসেছে বুঝলাম, কিন্তু তোমার নিচে যাওয়ার কারণটা বুঝলাম না। তুমি নিচে গিয়ে কি করবে? মানে তোমার নিচে গিয়ে কি কাজ? সুমু মুখে হাসি রেখে বলল, বারে গেট ধরবো না। গেট ধরার অনেক মানুষ আছে, তোমাকে যেতে হবে না। সুমু মুখ কালো করে বলল, আমাকে কেন যেতে হবে না? আমি যাবই, আপনি আমার হাত ছাড়ুন। শেহরাজের কপালের মাঝে কয়েকটা ভাঁজ পড়ল। কপাল কুঁচকে বলল, আমি যখন বলেছি না মানে না। সুমু একটু উচ্চস্বরে বলল, কেন যাব না সেটা তো বলবেন। শেহরাজ হালকা রাগ দেখিয়ে বলল, শেহরাজ খানের কাছে কৈফিয়ত চাইছো মেয়ে? দুদিন ভালো করে কথা বলেছি বলে খুব সাহস বেড়ে গেছে তাই না? শেহরাজের কথাগুলো সুমু আর নিজের অভিনয় করা রাগটা ধরে রাখতে পারল না। গলার স্বর নিচে নামিয়ে আমতা করে বলল, একটু গেলে কি হবে? শেহরাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হাতের বাঁধন শক্ত করে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে সুমুকে ছুঁড়ে মারল বেডের উপর। দরজা লক করে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শেহরাজ খান যখন বলেছে তুমি নিচে যাবে না মানে যাবে না। সুমু আমতা করে বলল, গেট ধরলে বরের বাড়ির লোক টাকা দেয়, আমিও পেতাম। আপনার জন্য আমি টাকা পাবো না? সামিয়া, নাজমিন, রাইফ, তিশা, রাইসা, ইফতিয়া ওরা সবাই পাবে, শুধু আমি পাবো না। শেহরাজ পকেট থেকে নিজের ওয়ালেটটা বের করলো। ওয়ালেট বের করে 5,000 টাকা সুমুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এখানে সব তোমার। আরও লাগলে বলো, রাহিনকে দিয়ে তুলে আনছি। সুমু একবার শেহরাজের হাতের দিকে তো একবার শেহরাজের মুখের দিকে তাকিয়ে বলল, আপনার টাকা আমি কেন নিব? আপনার টাকা আমি নিব না। আপনি আমাকে যেতে দিন, আমি নিচে যাব। শেহরাজের ধৈর্যের বাঁধ মুহূর্তেই রাগে পরিণত হলো। রাগ দেখিয়ে বলল, নিচে অনেক ছেলেরা আছে, তাই তুমি নিচে যাবে না। শেহরাজের মুখ থেকে এমন একটা কথা শুনে সুমু একটু অবাক হলো। সাথে মাথায় একটা দুষ্টু বুদ্ধি আঁটল। ইচ্ছে করে অনেক আগ্রহ দেখিয়ে বলল, সত্যি অনেক ছেলেরা এসেছে? তাহলে তো আমি যাবই। আচ্ছা, ছেলেগুলি কি অনেক সুন্দর দেখতে? আপনি তাদের দেখেছেন? শেহরাজ আর নিজের রাগ কন্ট্রোল করে রাখতে পারল না। হ্যাঁচকা টান দিয়ে সুমুকে বেড থেকে তুলে দেওয়ালের সাথে 2 হাত চেপে ধরল। মুহূর্তেই কাঁচের চুড়িগুলো ভেঙে সুমুর হাত কেটে গেল। গলগল করে রক্ত বেরোতে শুরু করলো। কাঁচের চুড়ির টুকরোগুলো মেঝেতে শব্দ করে পড়ল।
ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে সুমুর মস্তিষ্ক বুঝে উঠতে পারল না। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখল। ওষ্ঠ তিত্তির করে কাঁপছে সুমুর। সেহেরা সুমুর ভয়টাকে পাত্তা দিল না। সুমুর অনুভূতিগুলোকে আজ আর বোঝার চেষ্টা করল না। রাগে শরীর জ্বলছে সেহেরাজের। সুমুর দুই হাত আরো শক্ত করে চেপে ধরল সে। ব্যথায় আহ করে মৃদু আওয়াজ করল সুমু। সেহেরা সুমুর দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই সুমুর এক হাত ছেড়ে গলার নেকলেসটা টান দিয়ে ছুঁড়ে ফেলল। পুনরায় আবারও হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। ছেলেদের সামনে যাওয়ার খুব শখ, তাই না? ছেলেদের সামনে নিজেকে শো করতে খুব ভালো লাগে। তা ওইসব ছেলেদের সামনে নিজেকে শো করতে পারলে আমি বাদ যাই কেন? আমার সামনেও একটু নিজেকে শো করো। লুক অ্যাট মি, দেখো আমার দিকে সুমু। আমি কোনো অংশে কম না, উল্টো আমার মতো এত পারফেক্ট হ্যান্ডসাম ছেলে তুই সারা জীবন তপস্যা করলেও পাবে না। দ্য ওয়ার্ল্ড ফেমাস শেহরাজ খান বাহাদুর খেল লাখো মেয়েদের হার্টথ্রব তোমাকে সুযোগ দিচ্ছে। সত্যি বলছি সুমু, একটাবার এই সুযোগটাতে রাজি হয়ে দেখো, খুশি করে দেব তোমায়। এমনভাবে খুশি করব ভবিষ্যতে আর কোনো দিন কোনো ছেলের সামনে যাওয়ার কথা মাথায় আনা তো দূরে থাক, কোনো ছেলের নামটা পর্যন্ত মুখে নেওয়ার সাহস পাবে না তুমি। হাতের ব্যথায় বন্ধ চোখ দিয়ে অনবরত পানি পড়ছে সুমুর। নিজের সম্পর্কে এমন জঘন্য কথা শুনে লজ্জায় অপমানে মরে যেতে ইচ্ছে করছে তার। সেহেরাজ আর সুমুর মধ্যে 1 ইঞ্চির দূরত্ব নেই। ভয়ে সুমুর গলা শুকিয়ে কান। সুমু জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। এই দৃশ্য দেখে সেহরাজ বেসামাল হয়ে গেল। নিজের ওষ্ঠদয় এগিয়ে নিতে লাগলো তিত্তির করে কাঁপতে থাকা সদ্য ভিজিয়ে নেওয়া ওই ওষ্ঠদয়ের দিকে। হাতের ব্যথায় সুমু আর্তনাদ করে উঠল। সম্মতি ফিরল সেহেরাজের। মাত্র সে কি করতে যাচ্ছিল ওইটা ভেবে সুমুকে ছেড়ে সরে আসলো। নিজেকে সামলে বলল, টাকাগুলো রেখে দাও। শেহরাজ খান কাউকে কিছু দিলে তা আর ফেরত নেয় না। কথাটা বলে আর 1 মিনিটও দাঁড়ালো না সেহেরাজ। হনহনিয়ে রুমের দরজা খুলে বেরিয়ে যাচ্ছিল সে। সেহেরাজ রুমের চৌকাঠ পেরোতেই সুমু বলল, আমি নিব না আপনার টাকা। কথাটা সেহেরাজের কান পর্যন্ত আসতে সেহেরাজ বাঁকা হাসল। বিড়বিড়িয়ে বলল, শুধু টাকা কেন, আজ যেমন তুমি মুখ বুজে আমার দেওয়া আঘাতগুলো সহ্য করলে, ঠিক এইভাবে একদিন তুমি স্বেচ্ছায় আমার দেওয়া আদরের চিহ্ন নিজের শরীরের প্রতিটি স্থানে বয়ে নিয়ে বেড়াবে। শুধু আদরের চিহ্ন না, আমার দেওয়া ডিএনএ তুমি স্বেচ্ছায় নিজের শরীরে পুশ করতে দিবে এবং স্বেচ্ছায় আমার ভবিষ্যৎ বাচ্চাকে নিজের গর্ভে ধারণ করবে। শুধু সঠিক সময়ের অপেক্ষা। কথাগুলো মনে মনে বলে নিচে চলে গেল সেহেরাজ। সেহেরাজের চাওয়ার পানে তাকিয়ে রইল সুমু। মাইশাকে স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। বিয়ে পড়ানো শুরু হয়েছে। আয়ুব নাজমিনের পিছে পিছে ঘুরছে। রাহিনাও সামিয়াকে নজরে নজরে রেখেছে। সেহেরাজ নিচে এসে বাকি বন্ধুদের সাথে বসে আছে, কিন্তু মন পড়ে আছে সুমুর কাছে। কাজী সাহেব মাইশাকে কবুল বলতে বলছে, কিন্তু মাইশা কিছুতেই কবুল বলছে না। মাইশার বান্ধবীরা বারবার মাইশাকে কবুল বলতে বলছে, তবুও মাইশা চুপ করে আছে। নয়ন আড়ে আড়ে মাইশার দিকে তাকাচ্ছে। মাইশা কবুল বলছে না বলে নয়ন নিজের হাতটা মাইশার হাতের উপর রাখল। ব্যাস, এতেই মাইশা ভরসা পেল। ধীরে ধীরে দিন কবুল বলল। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। এইবার কাজী নয়নকে বলতে লাগলো। নয়ন বেশি সময় নিল না, ফটাফট কবুল বলে দিল। সকলে আবারও আলহামদুলিল্লাহ বলল। মাইশা আর নয়নকে রেজিস্ট্রি পেপারে সাইন করতে দেওয়া হলো। দুজনে সময় না নিয়ে সাইন করে দিল। মৌলভী সাহেব নতুন বর আর কনের জন্য দোয়া করলেন। সকলে একসাথে তাদের জন্য দোয়া করলো। বিয়ে পড়ানো শেষ হবার সাথে সাথে সেহেরাজ উঠে বাড়ির ভিতরে চলে গেল। রুমে এসে দেখলো সুমু ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে গার্ডেনের দিকে তাকিয়ে আছে, হয়তো বিয়ে পড়ানো দেখছে। সেহেরাজ সুমুর পাশে এসে দাঁড়ালো। সুমু পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে চোখের পানি মুছল। সেহেরাজ সুমুর হাত ধরে টেনে নিয়ে বেডের উপর বসালো। ফার্স্ট এইডের বক্স এনে সুমুর হাত খুব যত্ন করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সুমুর উদ্দেশ্যে বলল, উঠে দাঁড়াও। সুমুর কথার মানে না বুঝে আহাম্মকের মতন তাকিয়ে রইল। সেহেরাজ সুমুর হাত ধরে পেছন ঘুরিয়ে দাঁড় করালো।
হাত দিয়ে সুমুর চুল সরিয়ে গলার পেছনের ক্ষত জায়গাটায় হাত রাখল। শেহরাজের হাতের নরম স্পর্শে কেঁপে উঠল সুমু। মুহূর্তে চোখ বন্ধ করে ফেলল। সুমুর অস্বস্তি বুঝে শেহরাজ দ্রুত মলম লাগিয়ে দিল। চুলগুলোকে আবারও পুনরায় জায়গা মতো রেখে দিয়ে বলল, সরি। একটু থেমে আবারও বলল, নিচে যাবে? পরের কথাটা সুমুর কান অব্দি গেল না। আহমকের মতন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। শেহরাজের সরি শব্দটাতে কি আছে জানে না সুমু। মুহূর্তেই সব রাগ অভিমান সুমুর গোলে পানি হয়ে গেল। শেহরাজ আবারও বলল, নিচে যাবে? হুঁশ ফিরল সুমুর। নিজের অজান্তে বলল সে। শেহরাজ ফার্স্ট এইডের বক্সটা জায়গা মতো রেখে সুমুকে নিয়ে চলো গার্ডেনের উদ্দেশ্যে। গার্ডেনে আসতেই সামিয়া আর নাজমিন সুমুর সামনে এসে দাঁড়ালো। শেহরাজ ওদের বাঁশ কেটে চলে গেল বন্ধুদের দিকে। সামিয়া বলল, এতক্ষণ কোথায় ছিলে আপু? বিয়ে পড়ানো তো শেষ হয়ে গেছে। সুমু বলল। আমার মাথায় একটু ব্যথা করছিল, তাই ঘরে ছিলাম। নাজমিন সুমুর হাত দেখে বলল, তোমার হাতে কি হয়েছে আপু? সুমু বলল, মহা বিপদে। এরা দুজন একের পর এক প্রশ্ন করেই চলেছে। না জানি আরও কে কে প্রশ্ন করবে। কথাগুলো মনে মনে বলে মুখে বলল, বরযাত্রী এসেছে শুনে দৌড়ে আসছিলাম, তখন দেয়ালের সাথে হাতে ধাক্কা লেগে চুড়ি ভেঙে হাত কেটে গেছে। এখন ঠিক আছে, ঔষধ লাগিয়ে নিয়েছি। সামিয়া বলল। আপু ফটো সেশন হবে এখন, চলো। সুমু চলে গেল স্টেজের দিকে। মাইশারা ফটো সেশন করছে। একে একে সকলের ফটো সেশন করা শেষ। মাইশা সব বোনদের নিয়ে পিক তুলবে। সকলকে স্টেজের ওপর ডাকলো। সুমুরা উঠে এলো স্টেজের ওপর। মাইশা সুমুকে হাতের কথা জিজ্ঞাসা করলো। সুমু একই উত্তর দিল। মাইশা বলল, কত বড় হয়ে গেছিস সুমু, এখনো বাচ্চাদের মতো করিস? নিজের খেয়ালটাও ঠিক মতো রাখতে পারিস না। আয় আমার পাশে দাঁড়া। সুমু গিয়ে মাইশার পাশে দাঁড়ালো। ক্যামেরাম্যান কয়েকটা ফটো তুলে নিল। মাইশা সবশেষে নিজের ভাইদের ডাকলো। রাহিন সহ রাহিনের সব ফ্রেন্ডরা উঠে এলো সারবাজ ছাড়া। শেহরাজ সারবাজকে কিছু একটা বলে স্টেজে উঠে গেল। গিয়ে দাঁড়ালো সুমুর পাশে। সুমু শেহরাজের দিকে ঘাড় কাত করে মাথা উঁচু করে তাকালো। শেহরাজও সুমুর দিকে তাকালো। এমন সময় সারবাজ দুজনকে ক্যামেরাবন্দি করলো। আরও কিছু ওদের দুজনের আলাদা পিক নিয়ে নিজেও স্টেজের ওপর উঠে এলো। ক্যামেরাম্যান সকলকে একসাথে ক্যামেরাবন্দি করলো। ইফতিয়া জ্বলে পড়ে যাচ্ছে শেহরাজ আর সুমুকে পাশাপাশি দাঁড়াতে দেখে। শুধু নিজের মায়ের নিষেধাজ্ঞার জন্য কিছু করতে পারছে না সে। আয়ুব আর রাহিনও চালাকি করে সারবাজকে দিয়ে তাদের প্রিয়তমাদের সাথে আলাদাভাবে ফটো তুলল। মাইশা নিজের ফুল ফ্যামিলির সাথে নিজেকে ক্যামেরাবন্দি করলো। ফটো সেশন শেষে বর আর কনেকে একসাথে খেতে দেওয়া হলো। সাথে বরযাত্রী সবাইকেও দেওয়া হলো। বরযাত্রী শেষে বাকি সবাইকে খেতে বসানো হলো। সকলের খাওয়া শেষ হলো। এবার মাইশার বিদায়ের পালা। আনোয়ার সাহেব মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিল। মাইশা অনবরত কেঁদেই চলেছে। আনোয়ার সাহেব নিজের মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে মেয়ে জামাইকে একসাথে জড়িয়ে ধরে বাড়ির ভেতরে চলে গেলেন। যেতে যেতে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার চোখ থেকে। মিনা বেগম কেঁদেই চলেছেন। হাসি বেগম, খুশি বেগম তাকে সান্ত্বনা দিচ্ছেন। মাইশা রাহিনের সামনে গেল। রাহিন বোনের সামনে নিজেকে সামলে রাখতে পারল না। বোনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আইবরা তাকে সামলাচ্ছে। রাহিনের কান্না দেখে সামিয়ার খুব মায়া হলো। পানির গ্লাস এগিয়ে দিল রাহিনের দিকে। রাহিন প্রেয়সীর মুখের দিকে তাকিয়ে পানিটা পান করলো। আইবরা সরে আসলো। ওদের দুজনকে স্পেস দিয়ে সামিয়া রাহিনকে শান্ত করলো। মায়েশা একে একে সকলের থেকে বিদায় নিয়ে চলে গেল। আত্মীয়রাও বিদায় নিল। সকলকে বিদায় দিতে দিতে রাত 8টা বেজে গেল। আত্মীয়রা সবাই চলে গেছেন। সিকদার বাড়ি এখন ফাঁকা। শুধু সুমুরা, ইফতিয়ারা আর রাহিনের ফ্রেন্ডরা আছে। সকলে হালকা খাবার খেয়ে শুয়ে পড়ল। সকলেই অনেক টায়ার্ড, তাই সকলে ঘুমিয়ে পড়ল তাড়াতাড়ি। শুধু একটা রুমের আলো জ্বলছে। তারা জঘন্য প্ল্যান করতে ব্যস্ত। মাঝে কেটে গেছে একটা দিন। আজ মাইশাকে সকলে মিলে আনতে যাবে। নয়নদের বাড়িতে বউ ভাতের রিসেপশন আছে আজ। খুশি বেগম, হাসি বেগম হাতে হাতে নাস্তা বানাচ্ছেন। মিনা বেগম সকলকে নাস্তা সার্ভ করছেন। আনোয়ার সাহেব, রিফাত সাহেব, ইফতিয়াক সাহেব, শামীম সাহেব বসে খাচ্ছেন। আনোয়ার সাহেব খাওয়া শেষ করে
সকলকে তাড়াতাড়ি নাস্তা করে মায়েশাদের বাড়ি যাওয়ার জন্য রেডি হতে বলে চলে গেলেন বাজারের উদ্দেশ্যে। বাড়ির বড়রা খেয়ে উঠতেই ছোটরা এসে বসলো। রাহিন ও তার সব ফ্রেন্ডরাও এসেছে। সুমু, সামিয়া, নাজমিন, তিশা আর রাহিনের ফ্রেন্ডরা বসলো খেতে। রাইফ বাড়িতে নেই। মায়েশা শ্বশুর বাড়িতে এসে ইফতিয়াকে খুশি বেগম খাইয়ে দিচ্ছেন, তাই সে এখন সোফায় বসে টিভি দেখছে। সুমু আর শেহরাজ মুখোমুখি একে অপরের বিপরীতে বসে আছে। সুমু খাবার মাঝে আড়ে আড়ে অনেকবার শেহরাজের দিকে তাকিয়েছে, কিন্তু শেহরাজের সেদিকে কোনো হেলদোলই নেই। সে আপন মনে দক্ষ হাতে স্পুন দিয়ে খাবার মুখে তুলছে। আইবরা খেতে খেতে টুকটাক কথা বলছে। সকলে খেয়ে রেডি হতে চলে গেল। আনোয়ার সাহেব, মিনা বেগম, হাসি বেগম আর আশাবানু যাবেন না। আনোয়ার সাহেবের মতে সকলে চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে। জামাই আসবে, বাজার করতে হবে, অনেক রান্নাবান্না করতে হবে, তাই তারা বাসায় থাকবেন। আশাবানুর পায়ের ব্যথা বেড়েছে, তাই তিনি যাবেন না। আনোয়ার সাহেব নাস্তা করে বেরিয়েছেন বাজারের উদ্দেশ্যে। রিসা সাহেবরাও থাকতে চেয়েছিলেন বাসায়। আনোয়ার সাহেব বারণ করে দিয়েছেন, বলেছেন মেয়ে জামাই আনতে বড়দের যেতে হয়। কথাটা শুনে রিসাত সাহেবরা আর কিছু বলেননি। ঘড়ির কাঁটায় সকাল 10:30। আনোয়ার সাহেব বাজার থেকে চলে এসেছেন। এসে সকলকে তাড়া দিচ্ছেন তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ার জন্য। একে একে সকলে হাজির হলো ড্রয়িং রুমে। সুমুও নেমে এলো। সুমুর পরনে গোলাপি কালারের সারারা। রোজকারের মতন আজও সিম্পল সাজ। মাথায় সিম্পল টিকলি, কানে আর হাতে সেম ডিজাইনের চুড়ি আর ব্যাজ। গলায় আজ কিছু পরেনি সুমু। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। সামিয়ার পরনে গাঢ় কালারের আনারকলি কুর্তা উইথ প্লাজো। নাজমিনের পরনে জ্যাকেট গাউন। তিনজনে একসাথে বাইরে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। বাকি সকল উপস্থিত ড্রয়িং রুমে, শুধু শেহরাজ ছাড়া। রাহিন সকলকে গাড়ির কাছে যেতে বলে শেহরাজের রুমের উদ্দেশ্যে পা বাড়াচ্ছিল। তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো শেহরাজ। সকলে বাইরে এসে অলরেডি গাড়িতে উঠে পড়েছে, শুধু শেহরাজ আর রাহিন ওঠেনি। শেহরাজকে আসতে দেখে ইফতিয়া নেমে গেল গাড়ি থেকে। সে আজ শেহরাজের সাথে এক গাড়িতে যাবে। ইফতিয়াকে নামতে দেখে সুমু রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। শেহরাজ আর রাহিন এগিয়ে আসছে গাড়ির দিকে। আস্তে আস্তে বিষয়টা লক্ষ্য করলো শেহরাজ। পরনে তার ব্ল্যাক ব্লেজার আর হোয়াইট স্নিকার্স। ব্লেজারের প্রতিটা বোতাম খোলা রেখেছে, যার ফলে ভেতরে পরা হোয়াইট টি শার্ট দৃশ্যমান। রোজকারের মতো বাঁ হাতে ব্ল্যাক রোলেক্স ঘড়ি, ডান হাতে কালো ব্যাস, বাঁ হাতের অনামিকা আর বুড়ো আঙুলে ব্ল্যাক রিং, ডান কানে তার ব্ল্যাক এয়ারপডস, চোখে ব্ল্যাক সানগ্লাস। হিরোর মতন হেঁটে আসলো গাড়ির কাছে। খুশি বেগম, রাইসা, তিশা, সামিয়া, নাজমিন, সুমু, রিসাত সাহেব, ইফতিয়াক সাহেব, শামীম সাহেব এক গাড়িতে উঠেছে। সারফাস, আরফাস, রিসান, নিহাল, অমিত, সাইফ, রিয়াদ, ফাহিম, আয়ুব এক গাড়িতে। ইফতিয়াকে নামতে দেখে শেহরাজ রাহিনের কাছে গিয়ে গম্ভীর গলায় বলল, এই নোংরাটা আমাদের গাড়িতে গেল, আমি কোথাও যাব না, সাথে তোর বোনকেও যেতে দিব না। এই নোংরাটাকে সরিয়ে আমার সুইটারকে আমাদের গাড়িতে আনার ব্যবস্থা কর। রাহিন শেহরাজের মুখের দিকে আহম্মকের মতন এক পলক তাকালো। মনে মনে বলল, এই বন্ধুগুলোর সামনে তার এক তিল পরিমাণও সম্মান নেই, বিশেষ করে এই এসকের সামনে। এখন তো অন্তত বড় ভাই হিসেবে একটু সম্মান দিতে পারে, তা না বড় ভাইয়ের সামনে তারই ছোট বোনকে অসবের মতন সুইটার বলে ডাকছে। কথাগুলো মনে মনে বলে ইফতিয়াকে বলল, ইফতিয়া, তুই গাড়ি থেকে নেমেছিস কেন? ইফতিয়া বলল, গাড়িতে জায়গায় হচ্ছে না ভাইয়া, তাই নেমেছি। রাহিন, সুমু, সামিয়া আর নাজমিনের উদ্দেশ্যে বলল, তোরা তিনজন নেমে আয়। ইফতিয়া, ছোট ফুফুমণির সাথে যাওয়ার উচিত, ওর হাতের অবস্থা খুব খারাপ। ও বরং ছোট ফুফুমণির সাথে একাই গাড়িতে যাক। ইফতিয়ার মুখটা কালো করে বলল, সুমুরও তো হাতের অবস্থা ভালো না, তাহলে সুমুও আমাদের সাথে একই গাড়িতে যাক। সুমুর হাতের অবস্থা তোর হাতের মতো অত খারাপ না, আর গাড়ি বেশি থাকতে চাপাচাপি করে যাবার তো কোনো মানে নেই। তুই যা, গাড়িতে ওঠ। ইফতিয়া বাধ্য হয়ে রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠল। রিসাত সাহেব গাড়ি স্টার্ট দিল। গাড়ি বেরিয়ে গেল মেন রোডে। খুশি বেগম চোখের ইশারায় নিজের মেয়েকে শান্ত থাকতে বললেন। সুমু ও নাজমিন, সামিয়া গিয়ে বসলো শেহরাজদের গাড়িতে। তখনই আয়ুব আর সারবাজও উঠে বসলো শেহরাজদের গাড়িতে।
ওদের উঠতে দেখে রাহিন ভ্রুকুচকে বলল, কিরে তোরা ওই গাড়িতে কেন এলি? আয়ুব দাঁত কপাটি বের করে হেসে বলল, জায়গা হচ্ছিল না তাই চলে এলাম। রাহিন খুব ভালো করে জানে আয়ুব কেন এই গাড়িতে এসেছে, তাই আর কিছু বলল না। আয়ুব আর সারবাজ নেমে আসতেই নিহালদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন শুধু পড়ে আছে শেহরাজদের গাড়ি। শেহরাজ গিয়ে উঠে বসলো ড্রাইভিং সিটে। রাহিন বসলো শেহরাজের পাশে। শেহরাজের হাতে রেড বুলের বোতল। বোতলে একটা চুমুক বসিয়ে গাড়ি স্টার্ট করলো। ভিউ মিররটা সুমুর দিকে সেট করে নিল। দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরালো। রাহিন মিউজিক অন করে দিল। শেহরাজ মাঝে মাঝে রেড বুল ক্যানের বোতলে চুমুক দিচ্ছে আর আড়ে আড়ে মিররের ভেতর দিয়ে উদাসীন মেয়েটাকে দেখছে, যে এখন গাড়ির জানালা দিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত। হঠাৎ সুমুর চোখ গেল মিররের দিকে। ওর মনে হলো খান সাহেব এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। এবার সুমুরও কিছু সময় পর পর মিররের দিকে তাকাতে লাগলো। প্রায় 1 ঘন্টা 30 মিনিট ড্রাইভিংয়ের পর গাড়ি এসে থামলো মাইশার শ্বশুরবাড়ির সামনে। পথে আস্তে আস্তে আইব আর নাজদিন অনেকবার ঝগড়া লাগিয়েছে। শেষে শেহরাজ ধমকের স্বরে বলেছিল, আর একবার ঝগড়া করলে দুটোকে গাড়ি থেকে নামিয়ে দেব। গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ভাবে দুজনের একজনও আর মুখ দিয়ে টু শব্দ করেনি। শেহরাজদের গাড়ি সবার শেষ ছাড়লেও মায়েশাদের বাড়ির কাছাকাছি আসতে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছিল শেহরাজ। তাই একসাথে গাড়ি মায়েশাদের বাড়ির সামনে এসে থেমেছে। গাড়ি থেকে সকলে নামলো। মায়েশার শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়ির ভিতরে নিয়ে যাবার জন্য এগিয়ে এলো। সাথে অনেকগুলো মেয়েও এসেছে। মেয়েগুলোর নজর শেহরাজ আর শেহরাজের ফ্রেন্ডের দিকে। শেহরাজের দিকে তাকিয়ে মেয়েগুলো মুচকি মুচকি হাসছে। মায়েশার শ্বশুর আফজাল সাহেব এসে সকলের সাথে কুশল বিনিময় করে সবাইকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। বড়রা আগে আগে হাঁটছেন আর ছোটরা পিছে পিছে। হঠাৎ একটা মেয়ে এসে শেহরাজের পাশে দাঁড়িয়ে শেহরাজকে ধাক্কা মারতে গেল। ব্যাপারটা বুঝতে পেরে শেহরাজ সরে গেল। মেয়েটা ধপাস করে মাটিতে পড়ে গেল। সকলে উচ্চস্বরে হেসে উঠল। ক্রাশের সামনে পড়ে গিয়ে মেয়েটার লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা। মেয়েটার সাথের একটা মেয়ে এসে তাকে টেনে তুলে বলল, কোথাও ব্যথা পাসনি তো লামিয়া? লামিয়া নামের মেয়েটা নিজের হাত ছাড়িয়ে নিয়ে হনহন করে চলে গেল। বাকি মেয়েগুলো ছুটলো তার পিছু পিছু। সুমরা সকলে বাড়ির ভেতরে ঢুকলো। মায়েশা সকলকে দেখে আনন্দে আত্মহারা। একে একে সকলে মায়েশার সাথে দেখা করলো। পার্টির অধিকাংশ ছেলে মেয়ে শেহরাজকে ঘিরে ধরেছে ফটোগ্রাফ নেবার জন্য। আফজাল সাহেব সকলকে দূরে সরিয়ে দিয়ে বললেন, ওরা মাত্র এসেছে, ওদেরকেও ডিস্টার্ব করো না। শেহরাজদের উদ্দেশ্যে বললেন, বাবারা তোমরা এখানে বসো। ক্যাটারিংয়ের একটা ছেলেকে ডেকে বলল, ওদের শরবত মিষ্টি ফল এনে দাও। শেহরাজ আফজাল সাহেবকে বললেন। আফজাল সাহেব কাঁদবাদ, কিছু খাবো না বললে তো শুনবো না বাবা। আজ সব তোমাদের জন্য অ্যারেঞ্জ করা, এখন একটু ফ্রুট জুস অন্তত নাও। আফজাল সাহেব বাদ সাধলেন, বললেন। আফজাল সাহেবের অনুরোধে শেহরাজ সহ শেহরাজের সব ফ্রেন্ডরা ফ্রুট জুস নিল। বাকিরা সকলে মায়েশার কাছে। সুমু মায়েশার কাছে গিয়ে বলল, কেমন আছো আপু? মায়েশা মুচকি এসে উত্তর দিল, ভালো, তুই কেমন আছিস? বাকিরা সকলে কেমন আছে? সকলে মায়েশার সাথে কথা বলল। আফজাল সাহেব সকলকে নিয়ে গিয়ে চেয়ারে বসালেন। সকলকে ফল মিষ্টি শরবত দিলেন। সামিয়া সুমুকে বলল, মাইশা আপুকে আজ খুব সুন্দর লাগছে, তাই না আপু? সুমু সামিয়ার কথায় মুচকি এসে মায়েশার দিকে তাকালো। মায়েশা স্টেজের উপর বসে আছে। পাশে নয়ন ভাইয়া। মায়েশার পরনে জ্যাকেট, স্টাইলি লেহেঙ্গা, মুখে প্রসাদনী ছোঁয়া। নয়নের পরনে কালো ব্লেজার। দুজনকে কি অপরূপ সুন্দর লাগছে। দুজনে একসাথে বসে কথা বলছে আর হাসছে। সুমু নয়নের জায়গায় তার খান সাহেবকে আর মায়েশার জায়গায় নিজেকে ভাবছে। দৃশ্যটা আনমনে ভেবে মুচকি আসলো সুমু। লজ্জায় মাথা নামিয়ে শেহরাজের দিকে তাকালো। যেই মানুষটা এখন হিরোর মতন বসে ফোনে স্ক্রল করতে ব্যস্ত, শেহরাজের দিক থেকে চোখ সরিয়ে সুমু মায়েশার দিকে তাকালো। তখনই চোখ পড়ল লামিয়া নামের মেয়েটার দিকে। মেয়েটা একটু দূরে দাঁড়িয়ে শেহরাজের দিকে তাকিয়ে আছে। মেয়েটার পাশে তখনকার মেয়েগুলোও আছে। সুমুর রাগ হলো ভীষণ। তবে এটা মায়েশা আপুর শ্বশুরবাড়ি, এইখানে কিছু করতে পারবে না সুমু। কথাগুলো ভাবতে ভাবতে আনমনে টেবিল থেকে ফ্রুট জুসটা নিতে গেল সুমু। তখনই হাতের ধাক্কা লেগে ফলের রসটা সুমুর ড্রেসের ওপর পড়ল খানিকটা। সুমু চট করে উঠে দাঁড়ালো।
উঠে মায়েশার কাছে গিয়ে ওয়াশরুমটা কোন দিকে জেনে নিয়ে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াচ্ছিল। তখনই সামনে এসে দাঁড়ালো লামিয়া নামের মেয়েটা। ঠোঁটে তার মুচকি হাসি। মেয়েটা দেখতেও সুন্দর, তবে এই সৌন্দর্য সুমুর কাছে বিষাক্ত মনে হলো। মেয়েটা ঠোঁটে বাঁকা হাসি রেখেই বলল, তোমার নাম কি? সুমু ভদ্রতাসূচক আলতো হেসে উত্তর দিল, শেখ সুমাইয়া জাহান। মেয়েটি হেসে বলল, আমি লামিয়া, তোমার মাইশা আপুর মামাতো ননদ। তুমি নিশ্চয়ই অষ্টমী যাবে, এসো আমার সাথে, আমি তোমাকে অষ্টমী নিয়ে যাচ্ছি। সুমু আর কোনো কথা না বলে লামিয়া নামের মেয়েটার সাথে চলে গেল। মেয়েটা সুমুকে ওয়াশরুম দেখিয়ে দিল। সুমু ওয়াশরুমের ভেতরে গিয়ে ফ্রুট জুস পরা জায়গাটা ক্লিন করে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো মেয়েটা এখনও দাঁড়িয়ে আছে। সুমু কিছুটা অবাক হলো। মেয়েটা সুমুর দিকে তাকিয়ে হেসে বলল, হয়ে গেছে তোমার? সুমু আলতো হেসে মেয়েটার প্রশ্নকে এড়িয়ে গিয়ে বলল, আপনি কি কিছু বলতে চান? মেয়েটা হাসি মুখেই হ্যাঁ বলল। সুমু জিজ্ঞাসাসূচক ভঙ্গিমায় তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেয়েটা একটু সময় নিয়ে বলল, তুমি তো শেহরাজ খান একই বাড়িতে থাকো। এমন প্রশ্ন শুনে সুমুর ভ্রু কুঁচকে গেল। মুখে বলল, কেন বলুন তো? এই প্রশ্নের উত্তর জেনে আপনার কি কাজ? মেয়েটা এখনও হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে সুমুর দিকে। মুখে লজ্জার আভাস নিয়ে বলল, জানো, আমি শেহরাজের অনেক ফ্যান, বড় ফ্যান। শুধু ফ্যান না, আমি শেহরাজকে অনেক ভালোবাসি, কিন্তু কোনোদিনই ভাবনি মানুষটাকে কখনোই দেখতে পাবো। জানো, আমি ইনস্টাগ্রামে ওকে কত টেক্সট দিই, কিন্তু ও উত্তর দেওয়ার তো দূরে থাক, মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করে না। মেয়েটার কথা শুনে সুমুর পা থেকে মাথা পর্যন্ত চলে যাচ্ছে। তবুও নিজেকে স্বাভাবিক রেখেই বলল, কিন্তু আপনি এগুলো আমাকে কেন বলছেন আপু? এই সব শুনে আমি কি করব? তুমি আমাকে একটু হেল্প করবে? সুমুর কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল, কি হেল্প? মেয়েটা তার হাত থেকে ভাঁজ করা একটা কাগজ দেখিয়ে বলল, এইটা একটু শেহরাজকে দিতে পারবে? সুমু লামিয়ার হাতে থাকা কাগজটার দিকে এক পলক তাকিয়ে আবারও মেয়েটার দিকে তাকিয়ে বলল, সরি। কথাটা বলে সুমু চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল। তখনই লামিয়া সুমুর সামনে গিয়ে বাধা দিয়ে দাঁড়ালো। সুমু মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ করে ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে বলল, প্রবলেম কি আপু? মেয়েটার মুখে আগে সেই হাসিটা আর দেখা গেল না। কপালে ভাঁজ ফেলে বলল, তোমাকে পারতেই হবে, প্লিজ এইটুকু হেল্প করো। আপনাকে তো বললাম আপু, আমি পারবো না। নিজের জিনিস নিজে গিয়ে দিন। আপনি প্লিজ আমাকে বিরক্ত করবেন না, তাহলে এর পরিণাম আপনার জন্য খুব একটা ভালো হবে না। এইটা মাইশা আপুর শ্বশুর বাড়ি, আমি কোনো ঝামেলা করতে চাই না। মুহূর্তে মেয়েটা খেপে গেল। রাগ দেখিয়ে বলল, কি করবে তুমি? তোমাকে তো কাজটা করতেই হবে, এই লামিয়াকে তুমি ছিল না। কথাটা বলে সুমুর হাত ধরে জোর করে কাগজটা দিল। এমন কাণ্ডে সুমু নিজের রাগটাকে আর ধরে রাখতে পারল না। আচমকায় লামিয়ার হাত মুচড়ে পিঠের সাথে চেপে ধরল। মেয়েটা ব্যথায় আর্তনাদ করে উঠল। সুমু সেদিকে পাত্তা না দিয়ে দাঁতের সাথে দাঁত চেপে বলল, বলেছিলাম না আপনাকে পরিণাম ভালো হবে না। আমার কপালে কি প্রেমের ঘটক লেখা আছে নাকি? হ্যাঁ, যে আমি আপনার প্রেমের ঘটকালি করব? ভুল মানুষকে দিয়ে ভুল কাজ করাতে চেয়েছেন আপনি, আর সাথে অনেকগুলো ভুলও করেছেন। আপনার প্রথম ভুল, আপনি আমার খান সাহেবের দিকে নজর দিয়েছেন। আপনার দ্বিতীয় ভুল, আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে দিয়ে এই কাজটা করাতে চেয়েছেন। আপনার তৃতীয় ভুল, আমি বারণ করার সত্ত্বেও আমাকে জোর করেছেন। কি যেন বললেন আপনি? আপনাকে আমি চিনি না। তাহলে আপনিও শুনে রাখুন, এই সুমুকে আপনি চেনেন না। আমার জিনিসের দিকে হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে রেখে দিব। কথাগুলো বলে মেয়েটার হাতে ধাক্কা মেরে ছেড়ে দিয়ে চলে গেল সুমু। ব্যথায় মেয়েটার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হাতটা অস্বাভাবিক লাল হয়ে গেছে। প্রচণ্ড রাগে ফেটে পড়ছে মেয়েটা। শক্ত হাতে চোখের পানি মুছে বিড়বিড়িয়ে বলল, আমার নামও লামিয়া, এর প্রতিশোধ আমি নেবই। সুমু এসে বসলো সামিয়ার পাশে। আফজাল সাহেব মেয়ের বাড়ির সকলকে একসাথে খেতে বসালো। আনোয়ার সাহেব ফোন করে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব মেয়ে জামাইকে পাঠিয়ে দিতে। রিসার্চ সাহেবরা খেয়েই মেয়ে জামাইকে নিয়ে বেরিয়ে যাবেন। আয়ুব খেতে বসে নাজবিনের প্লেটে এটা ওটা তুলে দিচ্ছে আর বলছে, খাও মেয়ে, ভালো করে খাও। এই বডি নিয়ে আমার সাথে ঝগড়া করতে শক্তি লাগবে তো। শক্তি না পেলে ঝগড়া করবে কিভাবে? ঝগড়া করতে শক্তি লাগবে তো। খাও, খেয়ে শক্তি বাড়াও। আয়ুবের কথা শুনে সকলে খাচ্ছে আর ঠোঁট টিপে হাসছে। নাজবিন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ুবের দিকে, কিন্তু কিছুই বলছে না। সকলের খাওয়া শেষ, বিদায়ের পালা। নয়নের আর কোনো ভাই বোন না থাকায় লামিয়াকে সাথে নিল।
লামিয়া মহা খুশি। এই সুযোগে সে সুমুকে শিক্ষা দিতে পারবে আর শেহরাজের আশেপাশে থাকতে পারবে বলে। সকলের থেকে বিদায় নিয়ে রওনা হলো রিসাত সাহেবরা। বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। সকলে অনেক টায়ার্ড। মায়েশা আর নয়নকে মায়েশার রুমে থাকতে দেওয়া হলো।